ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে একই মনোভাব ব্যক্ত করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিন্টন। জাতিসংঘের মহাসচিব নির্বাচনের জন্য নিরাপত্তা পরিষদে গোপন ভোট হওয়ার পরিকল্পনা। ভারতে হয়ে গেল ভারত যুক্তরাষ্ট্রের মধ্যকার যৌথ সামরিক মহড়া। প্রধানমন্ত্রীর ডাকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে দেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এবং অনূর্ধ্ব 18 এশিয়ান কাপ হকিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। আসসালামু আলাইকুম, স্বাগত মিলেনিয়াম সংবাদে। আপনাদের সাথে আছি আমি কাউসার উদ্দিন। এতক্ষণ সংবাদ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নানা বিষয়ে দ্বিমত থাকলেও ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে একই মনোভাব ব্যক্ত করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিন্টন। ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ করে প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচনে জয়ী হলে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবেন। এরপর হিলারিও যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রীকে জানান সমস্যা সমাধানে জাতিসংঘের কোনো প্রস্তাব চাপিয়ে দেওয়ার চেষ্টা তিনি মেনে নেবেন না। এমন অবস্থায় চলছে প্রেসিডেন্ট পদপ্রার্থীদের প্রথম বিতর্কের প্রস্তুতি। মেক্সিকোর ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়। এই বিক্ষোভকারীদের বক্তব্য, কট্টর অভিবাসন বিরোধী ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নয়। মেক্সিকো নীতির কারণে যখন চরম সমালোচিত হচ্ছেন ট্রাম্প, তখন ইসরায়েলের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন তিনি। 3 বছর আগেই অবশ্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র সফরকালে নেতানিয়াহু যখন ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন, তখন তিনি আশ্বাস দেন জয়ী হলে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবেন তিনি। জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে নির্বাচনের জন্য নিরাপত্তা পরিষদে গোপন ব্যালটে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নতুন মহাসচিব নির্বাচন করতে কয়েক দফা বাছাইয়ের অংশ হিসেবে এ ভোট অনুষ্ঠিত হবে। এদিন 9 জন প্রার্থীর ব্যাপারে ভোট হবে বলে জানা গেছে। তাদের মধ্যে ইউনেস্কোর সাবেক প্রধান ইরিনা বোকোভা, মলদোভার সাবেক পররাষ্ট্রমন্ত্রী নাতালিয়া জার্মেন, পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্তোনিও গুতেরেস, নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সুসানা ম্যালকোরা, স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট ড্যানিলো ট্রাক ও সার্বিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ভক জেরেমিক রয়েছেন। নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য সহ মোট 15 সদস্য দেশ পছন্দের প্রার্থীর পক্ষে ভোট দেবে। ভারতে হয়ে গেল ভারত যুক্তরাষ্ট্রের মধ্যকার যৌথ সামরিক মহড়া। উত্তরাখণ্ড রাজ্যের রানীক্ষেত জেলার চৌবাট্টিয়া সামরিক ঘাঁটিতে বার্ষিক যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। 2004 সাল থেকে প্রতি বছর যুক্তরাষ্ট্র ও ভারতে যৌথ মহড়া অনুষ্ঠিত হয়ে আসছে। এবছর তৃতীয়বারের মতো ভারতে এই মহড়ার আয়োজন করা হয়। এতে অংশ নেন 2 দেশের 450 সেনা। সন্ত্রাস ও বিদ্রোহ দমনে 2 দেশের সেনাদের দক্ষতা আরও বাড়াতে ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। যুগ যুগ ধরেই বিভিন্ন ধরনের খেলা বিনোদনের অন্যতম মাধ্যম। এই বিনোদনে ভিন্ন মাত্রা যোগ করতে বিশ্বের নানা প্রান্তে প্রায়ই আয়োজন করা হয় ব্যতিক্রমী সব প্রতিযোগিতা। সম্প্রতি জার্মানির বাভারিয়ায় হয়ে গেল তেমনই এক ব্যতিক্রমী ষাঁড় দৌড় প্রতিযোগিতা। বাভারিয়ার মিউএনসিং শহরে চলছে উৎসবের আমেজ। 30 ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করে রৌদ্রোজ্জ্বল দিনে মিউএনসিং শহরে জড়ো হয়েছে প্রায় 10,000 দর্শনার্থী। ব্যতিক্রমী ষাঁড় দৌড় প্রতিযোগিতা দেখার জন্য এই জনসমাগম। এবারের আসরকে ঘিরেও ছিল অংশগ্রহণকারী ষাঁড়ের মালিক ও আগত দর্শকদের বিপুল উৎসাহ ও উদ্দীপনা। 24 বছর ধরে বাভারিয়ার এ ব্যতিক্রমী আয়োজন করা হচ্ছে। প্রতিযোগিতায় নিয়মটি খুবই সাধারণ। অংশগ্রহণকারী ষাঁড় তার মালিককে পিঠে নিয়ে দৌড়ে পার করতে হবে 100 মিটার পথ। যে সবার আগে এ পথ অতিক্রম করবে তার ভাগ্যেই জুটবে জয়ের মুকুট। এবছর সব প্রতিযোগীকে পেছনে ফেলে জয়ের মুকুটটি ছিনিয়ে নেয় মিশাইয়ে ফথোসের ষাঁড় বেজ। আর তাই তো 2016 সালের দৌড় প্রতিযোগিতায় বিজয়ী বেজের মালিকের হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় ট্রফি। যুদ্ধ কবলিত সিরিয়া থেকে উন্নত দেশে পাড়ি জমানো শরণার্থীদের একটি বড় অংশের আশ্রয় হয়েছে উত্তর আমেরিকার দেশ কানাডায়। ভিন্ন দেশ ও সংস্কৃতির সঙ্গে ক্রমেই মানিয়ে নেওয়ার চেষ্টা করছে তারা। কানাডার বিভিন্ন পরিবারের আশ্রয় পাওয়া সিরীয়রা বেশ স্বাচ্ছন্দ্যে জীবন কাটাচ্ছেন। সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে কানাডায় থাকা সিরীয় শরণার্থীদের কথা তুলে ধরা হয়েছে। কানাডায় আশ্রয় পাওয়া শরণার্থীদের প্রতি মানবিকতার হাত বাড়িয়েছে দেশটির অসংখ্য মানুষ। ব্যক্তিগতভাবে অনেকেই অসহায় শরণার্থীদের পরিবারের সদস্য করে নিয়েছেন। তাদের আন্তরিকতায় যৌথ পরিবারের মতো বসবাস করছে শরণার্থীরা।
কানাডার পশ্চিমাঞ্চলের শহর আলবার্টার এডমন্টন, লেথব্রিজ ও ক্যালগারির মতো শহরগুলোতে ছুটির দিনে স্থানীয়দের সঙ্গে দেখা মিলবে মধ্যপ্রাচ্যের এমন শরণার্থীদের। ইউরোপের বেশিরভাগ দেশ যখন মুখ ফিরিয়ে নিয়েছে, তখন সিরীয় শরণার্থীদের আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়ে প্রশংসিত হয়েছেন কানাডার তরুণ প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শরণার্থীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করারও অঙ্গীকার করেছেন তিনি। ভারতের জম্মু কাশ্মীরে কারফিউ শিথিল করা হয়েছে। কর্তৃপক্ষ এই ঘোষণা দেওয়ার জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। উপত্যকা জুড়ে দীর্ঘদিন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর গতকালই শপিং মল ও ফুটপাতের দোকানপাট খুলতে দেখা যায়। কারফিউর কারণে আর্থিক ক্ষতির কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। সার্বিক দিক বিবেচনায় তা পুরোপুরি তুলে নেওয়ার দাবি জানান তারা। টানা ৮০ দিনের অচল অবস্থার পর রোববার বিকেল থেকে রাজ্যের প্রধান সড়কগুলোতে যানবাহন চলতে দেখা গেছে। গত ৮ জুলাই স্বাধীনতাকামী নেতা বুরহান ওয়ানির মৃত্যুর পর বিক্ষোভ ছড়িয়ে পড়লে পরিস্থিতির কারফিউ জারি করে প্রশাসন। ভারত পাকিস্তানের মধ্যে ১৯৬০ সালে সম্পাদিত সিন্ধুর পানি বন্ধন চুক্তি পুনর্মূল্যায়নের ঘোষণা দিয়েছে মোদী সরকার। এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন্ত্রিপরিষদ সদস্যদের সাথে বৈঠক করেন। এর মধ্যে ভারতের ক্ষমতাসীন বিজেপি প্রধান অমিত শাহ বলেছেন, কাশ্মীরকে কেউ ভারত থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। এদিকে জম্মু কাশ্মীরের কিছু জায়গায় কারফিউ শিথিল করা হয়েছে। শ্রীনগর সহ কাশ্মীরের বিভিন্ন শহরে কারফিউ শিথিল করা হলে স্বাভাবিক হতে শুরু করে জনজীবন। রাস্তাঘাটে যানবাহন চলাচলের পাশাপাশি কিছু দোকানপাটও খুলতে দেখা যায়। কিন্তু রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে জম্মুর কিশওয়ারে ৩ জনকে গ্রেপ্তারের পর স্বাধীনতাপন্থী নেতারা আবারও ধর্মঘটের ডাক দেন। গত ৮ জুলাই স্বাধীনতাকামী নেতা বুরহান ওয়ানি পুলিশের গুলিতে নিহত হওয়ার পর ছড়িয়ে পড়া উত্তেজনার কারণে কাশ্মীরে কারফিউ আরোপ করা হয়েছিল। ব্রিটেনের যুবরাজ উইলিয়াম ও রাজবধূ কেট মিডলটন তাদের ২ সন্তানকে নিয়ে কানাডা সফরে গেছেন। বিমানবন্দরে তাদের স্বাগত জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী। ৮ দিনের সফরে রাজ দম্পতি বিভিন্ন প্রাকৃতিক দর্শনীয় স্থান ঘুরে দেখবেন, দেখা করবেন শরণার্থী ও আদি আমেরিকানদের সঙ্গে। বিয়ের পর দ্বিতীয়বারের মতো কানাডা সফরে গেছেন ব্রিটিশ রাজ দম্পতি। তবে এবারে তাদের সঙ্গী হয়েছে পরিবারের সর্বকনিষ্ঠ ২ সদস্য জর্জ শার্লট। তাদের বহনকারী বিমানটি অটোয়ায় অবতরণ করলে রাজ দম্পতিকে স্বাগত জানান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগরি। ৩ বছর বয়সী প্রিন্স জর্জ ও ১৬ মাসের শার্লটের এটাই প্রথম রাজকীয় ভ্রমণ। কলম্বিয়ার আনুষ্ঠানিক অভ্যর্থনায় অংশ নেন ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজ। এর আগে তারা ভিক্টোরিয়া স্মৃতিস্তম্ভে আফগান যুদ্ধে নিহত ১.৫ শতাধিক কানাডীয় সেনাদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে ফরাসি ভাষায় বক্তব্য দিয়ে তাক লাগিয়ে দেন যুবরাজ। প্রিয় দর্শক, কলকাতায় শারদীয় দুর্গোৎসবে নাশকতার পরিকল্পনার অভিযোগে ৬ সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। রাজ্যের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে ৩ জন বাংলাদেশি নাগরিক এবং জেএমবির সদস্য বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া গ্রেফতার ৬ জনের মধ্যে অন্তত ৫ জন বর্ধমান বিস্ফোরণ মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে বলেও জানানো হয়। কোচবিহার থেকে ১ জন, বনগাঁও থেকে ২ জন, বসিরহাট থেকে ২ জন ও ১ জনকে আসাম থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের সবাই জামাতুল মুজাহিদিনের সদস্য এবং আসন্ন দুর্গাপূজায় কলকাতার উত্তর পূর্বাঞ্চলে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। সিরিয়ার জঙ্গি দমনের নামে রাশিয়া বর্বরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। অভিযোগ অস্বীকার করে যুক্তরাষ্ট্রকে সিরীয় সশস্ত্র বিদ্রোহী ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অস্ত্র যোগানদাতা হিসেবে উল্লেখ করেছে রাশিয়া। এর মধ্যে সিরিয়া যুদ্ধ শেষ করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। এদিকে সিরিয়ার ৪টি শহরে ত্রাণ সরবরাহ করেছে কয়েকটি দাতব্য সংস্থা। বিভিন্ন দাতব্য সংস্থার ত্রাণবাহী ৭০টি ট্রাক সিরিয়ার ৪টি শহরে জরুরি সাহায্য নিয়ে পৌঁছায়। WFP বা বিশ্ব খাদ্য কর্মসূচির কর্মকর্তারা জানান, এদিন দামেস্কের উপকণ্ঠ মাদায়া, আল জাবদানি এবং উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের আল ভুয়া ও কেফরায়ার ত্রাণ সরবরাহ করা হয়। এর পাশাপাশি যুদ্ধবিরতির পর গত সপ্তাহে উত্তরাঞ্চলীয় আলেপ্পোয় নতুন করে শুরু হওয়া সহিংসতা অব্যাহত রয়েছে। সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা হান্দারাত এলাকায় তীব্র লড়াই চলতে দেখা যায়। জাতিসংঘের বিশেষ দূত স্টাফান ডি মিসচুরার দেয়া তথ্য মতে আলেপ্পোয় নতুন করে সহিংসতা ২১৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। দর্শক, এবারে জানাবো মিলেনিয়াম আমেরিকান কমিউনিটি সংবাদ। ৩১তম বার্ষিক ইউনাইটেড আমেরিকান মুসলিম ডে প্যারেড উপলক্ষে দারুস সালাম মসজিদ ইনকের সৌজন্যে অত্যন্ত আনন্দ উৎসবের মাধ্যমে র্যালি উদযাপন করা হয়েছে।
নিউ ইয়র্ক অফিস থেকে নিশাদ নূর জানিয়েছেন। অনুষ্ঠানে মুসলিম কমিউনিটির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মুসলিম নারী পুরুষ অংশগ্রহণ করেন। ব্রুকলিন বাংলাদেশ মুসলিম সেন্টার অ্যান্ড ইসলামিক স্কুলের কর্মকর্তা সহ মিলেনিয়াম টিভি ইউএসএর প্রেসিডেন্ট নূর মোহাম্মদ ও চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা নূর র্যালিতে অংশগ্রহণ করেছেন। Allahu Akbar. Muhammed Rasulullah. Muhammed Rasulullah. Allahu Akbar. Allahu Akbar. Muhammed Rasulullah. We want justice. We want justice. We want justice.
stand for justice! We want justice! We want justice! Justice for all! Of course. What are we here to do? Oh, yeah. Please remain standing for a moment of silence for all the heroes and all the first responders, all the law enforcement agents, all the FBI agents, Secret Service, all the Army personnel that have... Peoples of color, they back from their languages, that we all are one people. There is a famous tradition of our Prophet, peace be upon him. About Muslim Americans. He has gone so far as to attack the Gold Star military family of the Captain Todd, and we saw his parents excel at the Democratic Convention. I was there. Okay, no problem. No one who spoke so eloquently as Mr. and Mrs. Todd, and I want to thank you because it's part of the Muslim community. ওইটা ভাবি যাতে দিয়ে দেন আপনি প্রশ্ন করেন I'm gonna say like this, then you will start. Bismillahirrahmanirrahim. Today is a historic day because today is the Muslim American Day in New York, and it is really an honor and privilege to march along so many dignitaries, officials,
different sect from Muslim religion in the heart of USA, New York City. And I was chanting slogans, and you can hear my voice is losing. And then it is truly amazing experience for me, because we are all Muslim. The Muslims are going through a tough time in New York, especially in the time when the American election for US president are being held, and we are facing a lot of issues, a lot of discrimination, a lot of hate from Donald Trump. So this is the time to become unite against all those evil forces, show our support, and I encourage all of the viewers and people who are here to please come together, have your votes ready, and use your voting right, exercise and show that you can make a difference in American politics and mainstream media. Thank you. Assalamu alaikum. Hello, brother and sister around the world, Millennium TV. We are team of Millennium TV, come to Madison Avenue, heart of New York City. Today is Muslim Day Parade. No race, no color. Thank you so much. All colors, all race is here. We are together. We have to be together. Please pray for us, and we can support each other, we can help each other, we can join each other. Thank you very much. Thank you for watching Millennium TV. Have a good day. Thank you so much. No. Today I give the big hand to the Millennium TV, who does all coverage with the community, especially with the Muslim Day Parade. We really appreciate what the business, what the community service the Millennium TV and the Noor by doing it. So thank you Millennium TV to covering the Muslim Day Parade. Thank you so much. I really appreciate that Noor Muhammad Bhai has took the initiative. He's launched such a TV campaign to cover the Muslim Day Parade. We cover so many other melas and parades and national days and local holidays, but coming to the Muslim Day Parade and showing support to the Muslim community, especially in this difficult time. Right here. The TV Center and Noor Muhammad and his team, they are doing an amazing job. Our congratulations on the Millennium TV, their efforts and their support to the Muslim community. Thank you so much. Okay, action. আসসালামু আলাইকুম। দারুসালাম মসজিদ জামাইকার পক্ষ থেকে আজকের এই বিশাল মুসলিম ডে প্যারেডে আপনারা যারা অংশগ্রহণ করছেন, দারুসালাম মসজিদের পক্ষ থেকে আপনাদেরকে সালাম এবং মুবারকবাদ জানাচ্ছি। আগামীতে আরও বেশি বেশি অংশগ্রহণ আমরা কামনা করছি। আল্লাহ হাফেজ। নারায়ে তাকবীর। আর দুইবার বলেন, নারায়ে তাকবীরটা দুইবার বলেন। নারায়ে তাকবীর। Long live America! Long live America! Okay, start. আজ 31তম মুসলিম ডে প্যারেডে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্যবাদ মনে করছি। আমাদের এই সফলতা সাকসেসফুল হোক এবং যারা অংশগ্রহণ করেছেন যে হিসেবে আমরা অংশগ্রহণ করেছি সেটা আমরা সবাই যাতে সাকসেসফুল হইতে পারি এবং ভবিষ্যতে আরও যাতে করে বেশি গ্যাদারিং করা যায় এই বিষয়ে আমরা সবাই চেষ্টা করা প্রয়োজন। যেভাবে আমাদের আশা ছিল মুসলিম ডে প্যারেডে, সেভাবে আমরা আশা টার্গেট পরিমাণ আমরা করতে পারিনি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, যাতে আমেরিকাতে আমরা সবাই ইউনাইটেড হয়ে দিনের খেদমত করতে পারি, সেই তৌফিক দান করুক। দারুস সালাম মসজিদ, ইমাম আব্দুল মুকিদ, নিউইয়র্ক। প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের পক্ষ থেকে আবারও উচ্চারিত হলো জিএসপি সুবিধা পুনর্বহালের জন্য বাংলাদেশকে আরও কিছু অগ্রগতি দেখাতে হবে। যুক্তরাষ্ট্রের বস্টনে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের টেকসই উন্নয়ন বিষয়ে দৃঢ়ব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলনে আমদানিকারকদের প্রতিও সদয় হবার আহ্বান জানানো হয়। হার্ভার্ড ল স্কুলের ওয়ালশ হলে হার্ভার্ড ইউনিভার্সিটির লেবার অ্যান্ড ওয়ার্ক লাইফ প্রোগ্রাম এবং
বোস্টন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ISDI এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, কানাডা, যুক্তরাজ্য, নেদারল্যান্ড এবং ইউরোপিয়ান ইউনিয়নের সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, পোশাক প্রস্তুতকারী ও রপ্তানিকারক, ব্র্যান্ড ও বিক্রেতা, আন্তর্জাতিক উন্নয়ন ও দাতা সংস্থা এবং শ্রমিক অধিকার সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী সম্মেলনে 4টি সেশনে আলোচনা করা হয়। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক সহ সকল পণ্যের শুল্কমুক্ত প্রবেশের সকল বাধা অপসারণে সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা এমি ম্যাকগেন বলেন, গুরুত্বপূর্ণ কিছু অগ্রগতি হলেও বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা ফিরে পেতে কাজ করতে হবে। রাজধানী ঢাকায় অনেক সড়কের নামকরণ মুক্তিযোদ্ধাদের নামে করেছি, এর মধ্যে আওয়ামী লীগের আব্দুস সামাদ আজাদও রয়েছেন। এতদূর সত্ত্বেও কেন সরকার আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, এসব কথা বলেছেন বিএনপির নেতা ও অবিভক্ত ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা। গুলশানে 5 কাঠা জমি সহ ভবন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় 50 একর জমি বাজেয়াপ্ত করার পর গাজীপুরের 66.56 একর জমি বাজেয়াপ্ত করল বাংলাদেশের আদালত। ক্যান্সারের চিকিৎসার জন্য হাইকোর্টের অনুমতি নিয়ে নিউ ইয়র্কে এসেছেন বিএনপি নেতা সাদেক হোসেন খোকা। বিশেষ সাক্ষাৎকারে খোকা বলেন, নিউ ইয়র্কে চিকিৎসা চলছে। প্রধানমন্ত্রীর সফর সঙ্গী জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু তার সরকারি সফর শেষে যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন। প্রতিমন্ত্রীকে যুক্তরাষ্ট্র ত্যাগকালে নিউ ইয়র্কের JFK বিমানবন্দরে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির নেতৃবৃন্দ ফুল দিয়ে বিদায় সম্বর্ধনা জানান। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাহবুব আলী বুলো, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু তালেব চৌধুরী, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় সদস্য আব্দুল নূর বড় ভূঁইয়া। কুইন্সের জামাইকায় হিলসাইড অ্যাভিনিউস্থ পান্সি রেস্টুরেন্ট পার্টি হলে আহলে সুন্নাত ওয়াল জামায়াত US এর উদ্যোগে কুরআন সুন্নাহর আলোকে রাসূলে পাক এর মর্যাদা আলোচনা শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবী ও স্থানীয় প্রতিনিধি আলহাজ মোহাম্মদ জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলের প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত US এর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ জালাল উদ্দিন আল কাদেরি। দর্শক, এবারে মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। প্রধানমন্ত্রীর ডাকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে দেশের মানুষ এখন ঘুরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জাতীয় সংসদে এক প্রশ্নোত্তরে এই কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, কোনো অন্যায় আমরা সহ্য করব না, ধর্মের নামে বিধর্মের কাজ আমরা হতে দেব না। যারা ধর্ম নিয়ে কিংবা জঙ্গিবাদ নিয়ে, সন্ত্রাস নিয়ে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী ডাক দিয়েছিলেন। এদেশের মানুষ ঘৃণা ভরে এদেরকে প্রত্যাখ্যান করছে। আমরা ঘুরে দাঁড়িয়েছি এই জঙ্গিদের বিরুদ্ধে, এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে। আমরা যথার্থভাবেই এদেরকে নিয়ন্ত্রণ করে যাচ্ছি। মাধ্যমিক পর্যায়ের সৃজনশীল প্রশ্নপত্রে নৈর্ব্যক্তিকের নম্বর কমিয়ে লিখিত প্রশ্নের নম্বর বাড়ানোর প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাবার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। নতুন নিয়মে আগামী SSC পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। নৈর্ব্যক্তিকের মান কমিয়ে লিখিত প্রশ্নের নম্বর বাড়ানোর প্রতিবাদে সোমবার তৃতীয় দিনের মতো রাজধানীতে বিক্ষোভ করেছে স্কুলের শিক্ষার্থীরা। সকালে বেশ কয়েকটি স্কুলের সামনে মানববন্ধন ও বিক্ষোভে সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় প্রতিটি বিষয়ে সৃজনশীল পদ্ধতির 7টি পরিবর্তে 6টি প্রশ্ন বহালের দাবি জানায় তারা। নতুন নিয়মের নম্বর কম পাওয়ার আশঙ্কা শিক্ষার্থীদের। নতুন নিয়ম অনুযায়ী মাধ্যমিক পরীক্ষার প্রতিটি বিষয়ে লিখিত 70 নম্বর এবং নৈর্ব্যক্তিকে 30 নম্বর পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। আমাদের দেশের যারা শিক্ষাবিদ, শিক্ষাবিদ, প্রবীণ লোক যারা এই পদ্ধতি আবিষ্কার করছেন তাদের মতামত নিয়ে আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি। তাই সকলে এটা মেনে চলবেন, এটি আমরা আশা করব। আশা করি কেউ নিজেদের ছেলেমেয়েদেরকে বিপদগামী করবেন না। রামপালের বিষয়ে ইউনেস্কোর প্রতিবেদনটি প্রকল্প বিরোধী আন্দোলনকারীদের দ্বারা প্রভাবিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের প্রচারণা ও প্রকাশনা পরিষদের বৈঠক শেষে কথা বলেন তিনি। ইউনেস্কোর এই প্রতিবেদন পরে আমার যেটি মনে হয়েছে, এই প্রতিবেদন যারা আন্দোলন করছে তাদের দ্বারা প্রভাবিত এবং সরকারের পক্ষ থেকে
রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার জন্যে আলট্রা সুপার ক্রিটিক্যাল পদ্ধতিতে এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে এবং বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার ক্ষেত্রে যে বাধ্যবাধকতা রয়েছে যে বনের 10 কিলোমিটারের মধ্যে করা যাবে না, এটি 14 কিলোমিটার দূরে স্থাপিত হতে যাচ্ছে। জঙ্গি তৎপরতা সরকারের পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি বলেন, এখনও পৃথিবীর অনেক দেশের চেয়ে বাংলাদেশ বেশি নিরাপদ। যদি পাল্টা প্রশ্নটা আপনাকে জিজ্ঞাসা করি যে আপনারাই বলুন যে জঙ্গি এখন নিয়ন্ত্রণে আছে কিনা, আপনারা সবাই বলবেন যে নিয়ন্ত্রণে আছে। তা আমরা সেটাই বলবো যে বাংলাদেশ জঙ্গি বলেন, সন্ত্রাস বলেন, এরা নিয়ন্ত্রণে রয়েছে এবং আমরা এইটুক জোর গলায় বলতে পারি পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে আমাদের দেশ নিরাপদ। প্রধানমন্ত্রী দেশে ফিরে রাজনৈতিক সংকট নিরসনে গ্রহণযোগ্য উদ্যোগ নিলে বিএনপি অভিনন্দন জানাবে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি ফিরে আসার পর দেশের সংকট উত্তরণের জন্য দলনিরপেক্ষ সরকারের প্রতিষ্ঠার লক্ষ্যে একটি ঘোষণা তিনি দিবেন, এটা জাতি প্রত্যাশা করে। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসে কথাবার্তা বলে তারপর ওই দলীয় প্রতিনিধিদের মাধ্যমে সার্চ কমিটি হওয়া দরকার। ওই সার্চ কমিটি তখন কিছু সংখ্যক ব্যক্তির নাম প্রস্তাব করবেন, মহামান্য রাষ্ট্রপতি তাদের নিয়োগ দান করবেন। শিশু শ্রেন্দুর চিঠির পরিপ্রেক্ষিতে পায়রা নদীর উপর সেতু নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মন্ত্রণালয়ের চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরই মধ্যে সেতুটি নির্মাণের প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটা চিঠি আমাদের কাছেও সেতু বিভাগে এসেছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য। তা আমরা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা অলরেডি প্রস্তুতি শুরু করে দিয়েছি। নেক্সট উইকে সেতু বিভাগ থেকে আমাদের একটা টিম যেখানে ব্রিজটা করব আমরা সেই জায়গাটা তারা পরিদর্শন করবেন। দর্শক, এবারে জানাবো আঞ্চলিক সংবাদ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর যৌথ উদ্যোগে সিলেটে 7 দিনব্যাপী ডিজাস্টার রেসপন্স এক্সারসাইজ অ্যান্ড এক্সচেঞ্জ 2016 শীর্ষক শুরু হয়েছে। জালালাবাদ সেনানিবাসে এই বহুজাতিক দুর্যোগ ব্যবস্থাপনা অনুশীলনের উদ্বোধন করা হয়। সিলেট থেকে আবু তাহের চৌধুরী জানিয়েছেন, জালালাবাদ সেনানিবাসের প্রথম পর্ব এবং 3 অক্টোবর থেকে 6 অক্টোবর পর্যন্ত আবুল মাল আব্দুল মুহিতের ক্রিয়া কমপ্লেক্সে দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। এই যৌথ অনুশীলনের মাধ্যমে ভূমিকম্প দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি, অনুশীলনে অংশগ্রহণকারী সকল সহযোগী সংস্থার কর্মপদ্ধতি সমন্বয়, পারস্পরিক ধারণা বৃদ্ধি, বিভিন্ন আবশ্যকীয় পরিকল্পনা প্রণয়ন, উদ্ধার, চিকিৎসা ইত্যাদি পরিচালনা ও অনুশীলন করা হবে। সিলেটে প্রথম পর্বের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জিওসি সদর দপ্তর 17 পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার সিলেট এরিয়া মেজর জেনারেল আনোয়ারুল মোমেন পিএসসি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বরগুনা জেলা আওয়ামী লীগ মোটর চালক লীগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আমাদের বরগুনা প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, বরগুনা প্রেস ক্লাব চত্বর থেকে উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে জেলা কার্যালয়ের সামনে নির্মল চন্দ্র শীলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী মোটর চালক লীগের উপদেষ্টা রইসুল আলম রিপন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির নান্টু সহ অন্যান্যরা। কাতারের শিল্পনগরী সানাইয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কলেজ অব দ্য নর্থ আটলান্টিক কাতার থেকে সম্প্রতি পাস করা কেমিক্যাল ইঞ্জিনিয়ার আহমেদ মারওয়ান অকালে প্রাণ হারিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে তার পরিবার ও বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। কাতার প্রতিনিধি এম এ সালাম জানান, সানাইয়া 10 নম্বর সড়কের কাছে একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষে তার গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মারা যান তিনি। সাংবাদিক সহ চট্টগ্রামের মানুষের আন্তরিক সহযোগিতা পেলে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন সদ্য দায়িত্ব গ্রহণকারী চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ শামসুল আরেফিন। আমাদের চট্টগ্রাম জেলা প্রতিনিধি মেজবাউদ্দিন চৌধুরী জানিয়েছেন,
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এ কথা জানান জেলা প্রশাসক। এ সময় তিনি বলেন, চট্টগ্রাম জেলায় স্বচ্ছ প্রশাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করায় জেলা প্রশাসনের মূল লক্ষ্য। এক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন। সরকারি কর্মকর্তা হিসেবে সরকারের মিশন ও ভিশন অনুযায়ী কাজ করারও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। জাতির পিতাকে কটূক্তি করায় জামায়াত নেতা কর্মীর বিরুদ্ধে কুমিল্লা আদালতে মামলা দায়ের হয়েছে। কুমিল্লা ৪ নং আমলি আদালতে মামলা দায়ের করেন স্থানীয় রাজা মেহের ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম। কুমিল্লা প্রতিনিধি আরিফুর রহমান মজুমদার জানিয়েছেন, মামলার বিবরণে জানা যায়, যুদ্ধাপরাধী জামায়াত নেতা মীর কাসিম আলীর ফাঁসির পর গায়েবানা জানাজায় আয়োজন করে কুমিল্লার দেবিদ্বার রাজা মেহের ইউনিয়নের কতিপয় জামায়াত নেতাকর্মী। জানাজা শুরুর আগে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করে বক্তব্য রাখেন বেশ কয়েকজন জামায়াত নেতা। বিরতির পর আবারও স্বাগতম, আর এবারে জানাবো মিলেনিয়াম বাণিজ্য সংবাদ। বাণিজ্যিক, সাংস্কৃতিক ও তথ্য প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি সহ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে চীনের সঙ্গে ৩০টি সমঝোতা চুক্তি সই করেছে কিউবা। রাজধানী হাভানার রেভলিউশন প্যালেস সফররত চীনা প্রধানমন্ত্রী লি কেকিংয়া এর সঙ্গে কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ট্রোর বৈঠকে এসব বিষয়ে সমঝোতা হয়। চীনা প্রধানমন্ত্রী দুদিনের এই সফরে সমাজতান্ত্রিক দেশ দুটির বিভিন্ন খাতে সহযোগিতা আরও বাড়বে বলে জানিয়েছে হাভানা। চীন ও কিউবার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫৬ বছরের ইতিহাসে কেকিংয়াই প্রথম চীনা প্রধানমন্ত্রী হিসেবে কিউবা সফরে গেলেন। এর আগে ২০১৪ সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দেশটির সফর করেছিলেন। ভেনেজুয়েলার পর চীনই কিউবার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। টানা কয়েক সপ্তাহ কমতির দিকে থাকার পর রাজধানীর আড়তগুলোতে বাড়তে শুরু করেছে ইলিশের দাম। কারণ হিসেবে সরবরাহ কমতে শুরু করেছে বলে জানালেন আড়ত মালিকরা। তবে এই মৌসুমে ব্যবসা ভালো হওয়ায় জাটকা নিধন ও ডিমওয়ালা ইলিশ ধরা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। রাজধানীর সোয়ারিঘাট থেকে ঝাঁকা ভর্তি ইলিশ ঢুকছে ঘাটের পাশের আড়তগুলোতে। পাইকারদের পাশাপাশি তুলনামূলক কম দামের আশায় খুচরা পর্যায়ের ক্রেতারাও এসেছেন ইলিশ কিনতে। তবে বড় আকারের তুলনায় ছোট আকারের ইলিশই বেশি, দামও বেড়ে গেছে বলে দাবি তাদের। হাকডাকে সরগরম এই বাজারের কেজি ওজনের প্রতিটি ইলিশের দাম পড়ছে ৯০০ থেকে ১,০০০ টাকা। গত ২ দিন আগের তুলনায় সরবরাহ কমতে শুরু করায় দাম বাড়তি বলে জানালেন আড়তদাররা। ইলিশের পাশাপাশি বিক্রি হচ্ছে জাটকাও। তবে জাটকা নিধন বন্ধের পাশাপাশি মাছ সংরক্ষণে নজরদারি বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। এদিকে পলাশী বাজার ঘুরে দেখা গেল পাইকারি বাজারের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে খুচরা পর্যায়েও। আগামী মাসের ১২ তারিখ থেকে ২ নভেম্বর পর্যন্ত প্রজনন মৌসুম হওয়ায় বন্ধ থাকবে ইলিশ ধরা। দর্শক, এবারে জানাবো মিলেনিয়াম খেলার খবর। অনূর্ধ্ব ১৮ এশিয়ান কাপ হকিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। মাওলানা ভাসানী স্টেডিয়ামে খেলা শুরু হবে মঙ্গলবার বিকেল ৩টায়। প্রথম ম্যাচে শক্তিশালী ভারতকে হারিয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে কোচ জাহিদ হোসেনের রাজুর শিষ্যরা। অন্যদিকে আসরে টিকে থাকতে জয়ের বিকল্প নেই ওমানের সামনে। দিনের আরেক ম্যাচে সকাল ১১টায় চাইনিজ তাইপেইয়ের মুখোমুখি হবে চীন, আর দুপুর ১টায় পাকিস্তানের প্রতিপক্ষ হংকং। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের নীল স্টার্ফে নিবিড় অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ হকি দলের যুবরা। প্রথম ম্যাচে স্মরণীয় এক জয়ের পর এবার দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ ওমান, যারা নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হজম করেছে ১১ গোল, আর সেই ভারতকে ৫-৪ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। তবু অনুশীলনে মনোযোগের কোনো কমতি ছিল না রোমান সজীবদের। প্রথম ম্যাচে জয় পেলেও 1-1 টাচে কিছুটা দুর্বলতা ছিল স্বাগতিকদের। কোচ জাহিদ হোসেন রাজু জানালেন, আলাদাভাবে কাজ করছেন বিষয়টি নিয়ে। বয়স ভিত্তিক পর্যায়ে দলটি ঠিক আশানুরূপ ফল এনে দিতে পারছে না। আসরের আগে মাত্র ১৫ দিনে ক্যাম্প করেছে তারা, তাই জয় নয় বরং বাংলাদেশের বিপক্ষে কম গোলের হারই প্রধান লক্ষ্য দলের। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে কিং পাওয়ার স্টেডিয়ামে পর্তুগিজ জায়ান্ট পোর্তোর মুখোমুখি হতে যাচ্ছে ইংলিশ ক্লাব লিস্টার সিটি। আরেক ম্যাচে সিএসকে মস্কোর বিপক্ষে মাঠে নামবে টটেনহাম হটস্পার। এছাড়া স্প্যানিশ ক্লাব সেভিয়ার মুখোমুখি হবে ফ্রেঞ্চ ক্লাব অলিম্পিক লিও। মৌসুমের রূপকথার মতো লিগ শিরোপা দখল করে চ্যাম্পিয়ন্স লিগে ঠাঁই করে নেওয়াটা স্বপ্নের মতো ছিল ইংলিশ ক্লাব লিস্টার সিটির জন্য। কিন্তু এবার চিত্র ঠিক তার উল্টো।
যদিও ক্লাব ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বড় জয় তুলে নিয়ে জি গ্রুপের শীর্ষে অবস্থান করছে ফ্রান্সকরা। তবে দ্বিতীয় ম্যাচে পর্তুগিজ ক্লাব পোর্তোর বিপক্ষে মাঠে নামার আগে বেশ সতর্ক ইংলিশ জায়ান্টরা। ইংলিশ কোন দলের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ড্রাগনসদের জয় না থাকা এদিকে থেকে আত্মবিশ্বাস পাচ্ছে ফ্রক্সেসরা। পাশাপাশি দলের প্রধান হাতিয়ার আলজেরিয়ান স্ট্রাইকার রিয়াদ মাহরেজ প্রথম ম্যাচে জোড়া গোল করায় আক্রমণ ভাগ নিয়ে তেমন চিন্তা নেই কোচ রানি এরির। স্কোয়াড সাজাতে বেগ পেতে হতে পারে লেস্টার সিটি বসের। তবে প্রথম মুখোমুখি দেখা ও অভিষেক চ্যাম্পিয়ন্স লিগ স্মরণীয় করে রাখতে জয় ভিন্ন কিছু ভাবছে না ইংলিশ লিগ চ্যাম্পিয়ন্সরা। এই প্রথম জাপান স্বেচ্ছাসেবক লীগ ও তার আওয়ামী অঙ্গ সংগঠনের উদ্যোগে অরাবি দানসি খেলার মাঠে বঙ্গবন্ধু গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বাণিজ্য ও পর্যটন মন্ত্রী এমপি অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাপানের স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা। অনুষ্ঠান পরিচালনা করেন জাপান শাখার যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মাঝি। বিশেষ অতিথিবৃন্দ ছিলেন সারিয়া শামস বাংলাদেশ সাবেক ছাত্রলীগ কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয় সম্পাদক, উপদেষ্টা জাপান আওয়ামী লীগ আহ্বায়ক সাকুরা সাবের। আর দর্শক এরই সাথে সংবাদের শেষ পর্যায়ে তবে যাওয়ার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে একই মনোভাব ব্যক্ত করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিন্টন। জাতিসংঘের মহাসচিব নির্বাচনের জন্য নিরাপত্তা পরিষদে গোপন ভোট হওয়ার পরিকল্পনা। ভারতে হয়ে গেল ভারত যুক্তরাষ্ট্রের মধ্যকার যৌথ সামরিক মহড়া। প্রধানমন্ত্রীর ডাকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে দেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এবং অনূর্ধ্ব 18 এশিয়ান কাপ হকিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। দর্শক, এই ছিল মিলেনিয়াম সংবাদে। এছাড়া যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম facebook.com/millenniumtvUSA এবং youtube.com/millenniumtvUSA। এছাড়াও যে কোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtv.net। সঙ্গে থাকুন মিলেনিয়ামের বিশ্বজুড়ে বাংলায়। আল্লাহ হাফেজ।